সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, হাসিনা ছিল ফ্যাসিস্ট, রাষ্ট্রপতির ভাষণে চলছে গভীর খেলা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে জ্বালানি সংকটে লকডাউনের পথে বাংলাদেশ, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব, অস্তিত্ব রক্ষার লড়াইয়ে জামায়াতের হাতের অস্ত্র রাষ্ট্রপতি চুপ্পু, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে আইনশৃঙ্খলা নিয়ে চাপ বাড়াচ্ছে সংখ্যালঘুরা, তাই ভাস্টার স্ট্রোক, হিন্দুরা ভয়মুক্ত হবেন, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব, বন্যার টাকা ও জুলাই ফাউন্ডেশনের টাকার হিসেব নেই, মুখ লুকোচ্ছেন কেন আসিফ, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে কী কারণে জুলাই হত্যা মামলার আবেদন খারিজ, আসিফ মাহমুদের ভয় নাকি অন্য কারণ, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব, ডাবল বিপদে বাংলাদেশের শিল্প কলকারখানা, কি করছে তারেক রহমানের সরকার, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দিব, সংসদের প্রথম দিনেই ওয়াকআউট, নাটকের রঙ্গমঞ্চে হাসনাত নাহিদরা, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বাংলাদেশে প্রথম ত্রয়োদশ সংসদের অধিবেশন শুরু হওয়ার আগে থেকেই রাষ্ট্রপতিকে নিয়ে একটি সংশয় ছিলই, আর সেটাই সত্যি হল। রাষ্ট্রপতি ভাষণ দিতে শুরু করলে বিশৃঙ্খলা শুরু হয় সংসদে। পাশাপাশি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ভাষণে শেখ হাসিনা সরকারকে ফ্যাসিস্ট বলা হয়েছে, যা ঘিরে রাজনৈতিক মহলে প্রবলভাবে আলোচনা চলছে। যে সরকারের আমলে তিনি অঙ্গাঅঙ্গিভাবে জড়িয়েছিলেন, সেই সরকারকে তিনি কাঠগড়ায় তুলছেন। কিন্তু এক পক্ষ এটাও বলছেন যে রাষ্ট্রপতির ভাষণের পাণ্ডুলিপি তৈরি করে দেয় ক্ষমতাসীন সরকার। সেখানে নিজে থেকে কোনো বক্তব্য রাষ্ট্রপতি বলতে পারেন না। তবে যে বক্তব্য রেখেছেন রাষ্ট্রপতি, সেটা নিয়ে শুধু বাংলাদেশে নয়, প্রবলভাবে আলোচনা চলছে আন্তর্জাতিক ক্ষেত্রেও। নর্থ ইস্ট নিউজ ইতিমধ্যেই একটি প্রতিবেদন প্রকাশিত করেছে, যেটা মূলত রাষ্ট্রপতির ভবিষ্যৎ নিয়ে। তারা বলার চেষ্টা করছে যে ইমপিচমেন্টের মুখে পড়তে চলেছেন রাষ্ট্রপতি। বর্তমান সরকার রাষ্ট্রপতিকে দিয়ে নিজেদের কার্যসিদ্ধি করতে চাইছে। তবে কি মোহাম্মদ ইউনূসের মতোই এই পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে? বাংলাদেশে যখনই কোনো রাজনৈতিক পট পরিবর্তন হয়, যখনই কোনো বদল আসে, মাঝখানে পড়ে যান রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি যেমন দেশের প্রথম নাগরিক, তাকে সাংবিধানিক প্রধান বলা হয়, ঠিক অন্যদিকে তাকে ঠুটো জগন্নাথ করে রাখা হয়। যে সরকার ক্ষমতায় থাকে তাকে সেইভাবেই ব্যবহার করে, বলছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। নর্থ ইস্ট নিউজ বলছে, বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু ইমপিচমেন্টার ট্র্যাপে পড়তে পারেন। তারা বলছে, বিএনপি ও জামায়াতে ইসলামী রাষ্ট্রপতিকে অপমান করার ষড়যন্ত্র করেছে বলে অভিযোগ উঠছে। মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু কিছু পদক্ষেপ করেছিলেন, যা তাকে ইমপিচমেন্টার দিকে চালিত করতে পারে। বাংলাদেশের সংবিধান বাংলাদেশের রাষ্ট্রপতিকে পদে মর্যাদা সমুন্নত রাখার এবং সত্যবাদিতা বজায় রাখার নির্দেশ দেয়। তবে আওয়ামী লীগের মনোনয়নের মাধ্যমে সর্বোচ্চ সাংবিধানিক পদ গ্রহণকারী একজন প্রাক্তন বিচারকের বিরুদ্ধে এখন মিথ্যে বলার গুরুতর অভিযোগ আসছে। এমনকি বিএনপি জামায়াত আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতে বাধ্য করেছে, এমনটাই অভিযোগ। অর্থাৎ রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে বাধ্য করা হয়েছে বলে দাবি করছে নর্থ ইস্ট নিউজ। শুধু তাই নয়, রাষ্ট্রপতির ভাষণে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলা হচ্ছে। এমনকি বিরোধী দল জামায়াতে ইসলামী হট্টগোল শুরু করে। এমনকি সরকারি দলের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠে আসছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে যখন প্রবলভাবে হট্টগোল বাঁধে, তখন প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের আসনে শান্ত হয়ে বসেছিলেন। তিনি এই পরিস্থিতি নিয়ন্ত্রণের কোনো চেষ্টাই করেননি। মধ্যপ্রাচ্যের যুদ্ধ চলছে। দিন যত যাচ্ছে যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। যুদ্ধের জেরে সাধারণ মানুষকে পড়তে হচ্ছে হয়রানিতে। গত 10 দিনের বেশি সময় ধরে ইরান বনাম ইসরায়েল আমেরিকার যুদ্ধ ভয়ঙ্কর আকার নিয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে হরমুজ প্রণালী। এই পথ দিয়েই মূলত ইরান এবং আরব বিশ্বের দেশগুলি থেকে তৈলবাহী জাহাজ যাতায়াত করে বিশ্বের বিভিন্ন প্রান্তে। তা বন্ধ হয়ে যাওয়ায় গোটা বিশ্বজুড়েই জ্বালানি তেল সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়তে থাকে। দাম বৃদ্ধির আশঙ্কা করা হয়। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। তাদের দেশে সবচেয়ে বেশি জ্বালানি আমদানি হয় কাতার থেকে। কিন্তু হরমুজ প্রণালী বন্ধ থাকলে তেল নিয়ে জাহাজ কিভাবে পৌঁছবে? এই চিন্তায় জ্বালানি সংকটের আশঙ্কা করে মজুদের লক্ষ্যে পেট্রোল পাম্পগুলিতে ভিড় জমান বহু মানুষ। যদিও বাংলাদেশের জ্বালানি মন্ত্রী আশ্বাস দিয়েছিলেন পর্যাপ্ত তেল মজুদ রয়েছে, আতঙ্কিত হওয়ার কারণ নেই। জ্বালানি সংকটে কি বাংলাদেশ লকডাউনের পথে চলে যাবে? এই প্রশ্নটাই ঘোরাঘুরি করছে।
বর্তমানে তারেকের সংখ্যা বাংলাদেশে রয়েছে। বাংলাদেশের মানুষ ভয়াবহ অবস্থা বুঝতে পেরে তারা ইতিমধ্যেই আগে থেকে তেল কিনে রাখছে। মানুষের মধ্যে আতঙ্ক কাজ করছে। তারা বিভিন্ন জায়গায় গিয়ে লাইন দিয়ে তেল কিনছে। ওপার বাংলার মানুষরা 10 দিনের জায়গায় 20 দিনে তেল কিনে রাখছে। যদি আবারও সেই লকডাউনের পিরিয়ড ফিরে আসে তাহলে কি হবে সেটা ভেবে তারা আগে থেকেই সব মজুত করছে। আন্তর্জাতিক সংঘাতের আজ এসে পড়েছে সাধারণ মানুষের ওপর। ওপার বাংলায় জ্বালানি তেল এবং গ্যাস নিয়ে তৈরি হয়েছে এক ধরনের অস্থিরতা। ঢাকাসহ বিভিন্ন দেশে দেখা যাচ্ছে দীর্ঘ যানবাহনের লাইন। বিভিন্ন জায়গায় পরিস্থিতি সামাল দিতে পুলিশের টহল বাড়ানো হয়েছে। বিএনপির সরকারের তরফ থেকে জানানো হচ্ছে দেশে আপাতত কোনো জ্বালানি সংকট নেই। তাহলে কেন এত লাইন হইহট্টগোল? কারণ মানুষ দুশ্চিন্তায়। আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে যুদ্ধের মধ্যে সেই হরমুজ প্রণালী বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ইরান, যা জ্বালানি সংকটকে আরও বাড়িয়ে তুলেছে। জ্বালানি সরবরাহের জন্য হরমুজ প্রণালী যথেষ্ট গুরুত্বপূর্ণ। হরমুজ দিয়ে রোজ প্রায় 1,30,00,000 ব্যারেল তৈল সরবরাহ হয়, যা বৈশ্বিক তৈল সরবরাহের প্রায় 31%। সেখানে জাহাজ চলাচল বন্ধ থাকার অর্থ ইরাক, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী এবং ইরানের বন্দর থেকেও তেল সরবরাহ বন্ধ। 2026 সালের 12 মার্চ সংসদের প্রথম অধিবেশনের দিন। ঘটনাপ্রবাহ কম কিছু নয়। অর্থবহ প্রথম অধিবেশনের দিন তা একেবারেই বলা যায় না। জামায়াত ও এনসিপির তীব্র প্রতিবাদে উত্তাল হয়ে উঠল জাতীয় সংসদ। রাষ্ট্রপতির ভাষণের সময় হঠাৎ করেই শুরু হয় হট্টগোল। চুপ্পু আউট স্লোগান দিতে থাকে। বিরোধী সদস্যরা অভিযোগ করেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও বিতর্কিত সিদ্ধান্তের কারণে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর পদে থাকা নিয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনা দেশের রাজনীতিতে নতুন এক সংকেত দিচ্ছে। তাহলে কি সত্যিই চাপের মুখে পড়লেন রাষ্ট্রপতি চুপ্পু? সামনে কি বড় কোনো রাজনৈতিক পরিবর্তন অপেক্ষা করছে? কেন জামাত ইসলামীরা ডেপুটি স্পিকারের পদ প্রত্যাখ্যান করল? কেন বা রাষ্ট্রপতির মুখের উপর চরম অপমান ছুড়ে দিল বিরোধী দল? কেন বিরোধী দল ক্ষমতার লোভ পায়ে ঠেলল? মার্চ মাসে ওপার বাংলা যখন নতুন কিছুর অপেক্ষায়, তখনই সংসদের ভবনের করিডোরে ঝামেলা চলছিল। প্রথম অধিবেশন অনুযায়ী স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচন হওয়ার কথা ছিল। সরকার বিরোধী দল জামাতকে ডেপুটি স্পিকারের পদটি ছেড়ে দেবে। শেষ মুহূর্তে বদলে যায় সব প্ল্যান। দেখা যায় সংসদের বর্তমান ডেপুটি স্পিকার হলেন ব্যারিস্টার কায়সার কামাল। বিরোধী দলের পক্ষ থেকে বলা হয় কোনো নামই ঘোষণা করা হয়নি। নাম প্রস্তাব না করার পেছনে রয়েছে এক অন্য কারণ। ঘটনার সূত্রপাত 11 মার্চ ড শফিকুর রহমান এক সংবাদ সম্মেলনে বলেন সরকারের সাজানো নকশা চুরমার করে দেন। তিনি বলেন জামাত কোনো সাজানো কিছু চায় না। মূল কারণ জুলাই সনদ। সনদে স্পষ্ট বলা ছিল ডেপুটি স্পিকারের পদটি হবে বিরোধী দলের অধিকার। কিন্তু জামাতের অভিযোগ সরকারের সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন না করে কেবল একটি পদের লোভ দেখিয়ে মুখ বন্ধ করতে চেয়েছে। বিএনপির সরকার জুলাই সনদ নিয়ে গড়িমসি শুরু করেছে। তারা বাইরে দেখাচ্ছে যে তারা সনদ মানছে, কিন্তু ভেতরের ছবি একেবারেই আলাদা। জামাত যখন আসল ছবিটা ধরতে পারল, তখন তারা এই পদ প্রত্যাখ্যানের সিদ্ধান্ত নেয়। কিন্তু সরকারের কেন ঝুঁকি নেবার প্রয়োজন পড়ল? রয়েছে কারণ। আন্তর্জাতিক মহলে সরকার দেখাতে চায় তারা একাই রাষ্ট্র পরিচালনায় সক্ষম, কিন্তু তারা কোনো ধর্মভিত্তিকের উপর নির্ভর নয়। আসি মূল আলোচনায়। সংসদ কক্ষের অধিবেশন শুরু হওয়ার পরপরই ডেপুটি স্পিকার নির্বাচন হতেই ঘোষণা হল সংসদ 30 মিনিটের জন্য মুলতবি। কেন বিরোধী? আসলে 30 মিনিটে সরকারি উচ্চ পর্যায়ে এবং বিরোধী দলের মধ্যে চলছিল আলোচনা। সরকার চাইছিল বিরোধী দল যাতে তাদের সুর কিছুটা নরম করে, কিন্তু শফিকুর রহমান জুলাই সনদের বিষয়ে সুর নরম করতে রাজি হয়নি। বলে 30 মিনিটের আলোচনা বোঝা যায় আগামী দিনের সংসদ হতে যাচ্ছে উত্তেজনাময়। তারপর ভাষণ দেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। বিরোধীরা রাষ্ট্রপতির ভাষণ পুরোপুরি বয়কট করে। ওয়াকআউট করে এসে স্পষ্ট জানিয়ে দেয় জুলাই খুনিদের অভিভাবককে তারা রাষ্ট্রের অভিভাবক হিসেবে মানে না। এই বয়কট নয় কোনো সাধারণ ঘটনা। বঙ্গভবনের বাসিন্দাদের প্রতি চরম অনাস্থা। শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি পদে বসাতে অস্বীকার করেছে বিরোধী দল। অভিশংসনের মাধ্যমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ফ্যাসিস্টের দোষার আখ্যা দিয়ে অবিলম্বে রাষ্ট্রপতিকে অভিশংসনের মাধ্যমে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচন এবং তাকে গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি। নাহিদের দাবি রাষ্ট্রপতি শপথ ভঙ্গ করেছেন, তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে।
এবং তিনি জুলাই 3,000 আন্দোলনের টাকা সময় এবং নির্বিকার খাদিম ভূমিকায় 2,000 ছিলেন। টাকা করে পাবেন। এক অন্যতম অপরদিকে দিন ছিল হিন্দু, 12 বৌদ্ধ মার্চ। ও খ্রিস্টানদের এই দিনটি ধর্মস্থানগুলির আগামী দিনের জন্য রাজনৈতিক প্রতি ভূমিকা মাসে হয়তো 8,000 ঠিক করে টাকা দিল। করে বরাদ্দ হয়েছে। কি হবে এর আগামী মধ্যে দিনগুলি? মন্দিরের পুরোহিত নজর পাবেন থাকবে 5,000 আমাদেরকে। টাকা এবং সেবাই 3,000 টাকা করে পাবেন। এ বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিএনপি সরকার বাংলাদেশের প্রতিটি মানুষদের সঙ্গে নিয়ে কাজ করতে আগ্রহী। পাশাপাশি সরকার সকল নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে বদ্ধপরিকর বলেও জানান তারেক রহমান। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারকে এবার মধুচন্দ্রিমা শেষ করে দ্রুত দেশের আইন শৃঙ্খলা ফেরানোর কাজে মনোযোগী হতে আহ্বান জানিয়েছেন বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারা। শুক্রবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে এক মানববন্ধন কর্মসূচি পালন করেন বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন। বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ ও সংখ্যালঘু ঐক্য মোর্চাভুক্ত সংগঠনগুলি যৌথভাবে এই মানববন্ধনের আয়োজন করেছিল। বাংলাদেশের সংখ্যালঘু নেতাদের অভিযোগ, বিএনপি সরকার মুখে বারবার জিরো টলারেন্সের কথা বললেও দেশে এখনও মব সন্ত্রাস চলছে। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা, হত্যাকাণ্ড ও মন্দিরে বোমা হামলার ঘটনা এখনও ঘটে চলেছে। এ বিষয়ে কোনো ব্যবস্থাই নেয়নি তারেক রহমানের প্রশাসন। উল্লেখ্য, বিগত মোহাম্মদ ইউনূসের আমলে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের প্রতি পদে বিপদ ছিল। বাংলাদেশে 2024-এর অগাস্ট মাস থেকে চলতি বছরের ফেব্রুয়ারি মাঝামাঝি সময় পর্যন্ত হিন্দু, বৌদ্ধসহ সংখ্যালঘুদের উপর হামলা নির্যাতনের 31 ঘটনা ঘটেছে। এই দাবি অবশ্য বাংলাদেশের নয়, রিপোর্ট ভারতীয় গোয়েন্দাদের। শুক্রবার ভারতীয় সংসদের নিম্নকক্ষ রাজ্যসভায় এক প্রশ্নের লিখিত জবাবে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এই তথ্য পেশ করেছেন। ভারতের পার্লামেন্টে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নিপীড়ন নির্যাতনের ঘটনার এই লিখিত পরিসংখ্যান প্রতিবেশী দেশের নতুন প্রধানমন্ত্রীর জন্য যথেষ্টই অস্বস্তির হবে তা বলাই বাহুল্য। এই পরিস্থিতিতে আবার ঢাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন রাস্তায় নেমে প্রতিবাদ আন্দোলনে নেমে পড়লেন। সব মিলিয়ে তারেক রহমানের ওপর চাপ বাড়ছে। এই আবহেই বিএনপি সরকার এক নতুন ঘোষণা করে দিল। শনিবার তিনি ঢাকায় পুরোহিত, ইমামসহ বিভিন্ন ধর্মীয় নেতাদের মাসিক সাম্মানিক ভাতা দেওয়ার কর্মসূচির উদ্বোধন করলেন। বাংলাদেশের তথ্য সম্প্রচার মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, দেশের মোট 49টি মসজিদ এবং 990টি মন্দিরের ধর্মীয় প্রধানদের মাসিক সাম্মানিক দেওয়া হবে। পাশাপাশি এর আওতায় থাকবে গির্জা ও বৌদ্ধ বিহারগুলিও। বিএনপি সরকারের এই আর্থিক সহায়তা প্রকল্পের রূপরেখা অনুযায়ী প্রতিটি মসজিদ মাসে মোট 10,000 টাকা সাম্মানিক হিসেবে পাবে। এক্ষেত্রে মসজিদের ইমাম পাবেন 5,000 টাকা, মুয়াজ্জিন 3,000 টাকা এবং খাদিম 2,000 টাকা করে পাবেন। অপরদিকে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানদের ধর্মস্থানগুলির জন্য প্রতি মাসে 8,000 টাকা করে বরাদ্দ হয়েছে। এর মধ্যে মন্দিরের পুরোহিত পাবেন 5,000 টাকা এবং সেবাই 3,000 টাকা করে পাবেন। এ বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিএনপি সরকার বাংলাদেশের প্রতিটি মানুষদের সঙ্গে নিয়ে কাজ করতে আগ্রহী। পাশাপাশি সরকার সকল নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে বদ্ধপরিকর বলেও জানান তারেক রহমান। এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফাঁসির সাজা হয়েছে। কিন্তু মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার জুলাই আন্দোলন এবং গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে ঘটে যাওয়া হত্যা, পুলিশ হত্যা নিয়ে কোনো রকম তদন্ত, বিচার করা যাবে না বলে এক অদ্ভুত অধ্যাদেশ জারি করেছিল। তাতে বলা হয়েছিল, জুলাই আন্দোলনে যুক্ত থাকা কোনো ব্যক্তির প্রতি মামলা, মোকদ্দমা বা বিচার হবে না, অর্থাৎ তাদের দায় মুক্তি দেওয়া হল। বাংলাদেশে এখন সরকার পরিবর্তন হয়েছে। ইউনূস সরকারের বিদায় ঘটিয়ে ক্ষমতায় এসেছে বাংলাদেশে, কিন্তু ইউনূসের জারি করা অধ্যাদেশগুলি এখনও রয়ে গিয়েছে। কিন্তু বিএনপি আমলেও জুলাই গণ অভ্যুত্থানের সময় পুলিশ সদস্যদের হত্যার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির অন্যতম মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া সহ মোট 42 জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছিল। উল্লেখ্য, ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের একজন অন্যতম উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ। কিন্তু সেই মামলা শুনানির আগেই খারিজ করে দিলেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, যা নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে বাংলাদেশের রাজনৈতিক আঙ্গিনায়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে যাত্রাবাড়ি থানার ওসি আবুল হোসেনের ছোট ভাই জালাল হোসেন এই মামলার আবেদন করেছিলেন। মামলার আবেদনে অভিযোগ করা হয়, 5 আগস্ট বিকাল 5:30টার দিকে আসিফ মাহমুদের নেতৃত্বে আন্দোলনকারীরা যাত্রাবাড়ি থানার সামনে অন্তত 7-8টি গাড়ি পুড়িয়ে লুটপাট করা হয়। হামলা ও ভাঙচুর করে থানা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেন হামলাকারীরা। থানার ভিতরে সরকারি গুরুত্বপূর্ণ নথিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই পর্যায়ে যাত্রাবাড়ি থানার তৎকালীন ওসি আবুল হোসেন সহ 12 জনকে কুপিয়ে হত্যা করার অভিযোগ ওঠে আসিফ মাহমুদ এবং তার সহকারীদের বিরুদ্ধে।
সেই সময়কার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আসিফ মাহমুদ ছাড়াও অন্যান্য অভিযুক্তরা হলেন সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ, আব্দুল কাদের, আবু বাকার মজুমদার, রিফাত রশিদ, হাসিব আল ইসলাম, নুসরাত তাবাসসুম, উমামা ফাতেমা, আরিফ সোহেল। কিন্তু এই মামলা গ্রহণই করল না আদালত। ফলে প্রশ্ন হচ্ছে, কেন আবেদন খারিজ করা হলো? তাহলে কি বিএনপি সরকারও অন্তর্বর্তীকালীন সরকারের মতো এক পথে হাঁটছে? ষড়যন্ত্র ও দুর্নীতির অভিযোগ এনে বৈষম্যবিরোধী প্ল্যাটফর্ম থেকে সরে যাওয়ার পরই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সমন্বয়ক উমামা ফাতেমা। উমামার অভিযোগ, শহীদ ও আহত পরিবারের সেবা প্রদানে প্রতিষ্ঠিত এই ফাউন্ডেশন তাদের দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ। 2024 সালের রাজনৈতিক পালাবদলের পরে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর বাংলাদেশের জনগণের সামনে যে স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেটাও কি পুরোপুরি পালন করা হয়েছে? সময়ের সাথে সাথে সেই প্রতিশ্রুতি নিয়েই বরং উঠে গিয়েছে একাধিক গুরুতর প্রশ্ন। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের তহবিল নিয়ে এখন আলোচনা ও বিতর্ক তুঙ্গে। সেই সঙ্গে উঠেছে বন্যাত্রাণের জন্য সংগ্রহ করা অর্থের হিসেবের ৯-৬-এর প্রশ্ন। আর প্রায় সব প্রশ্নের ক্ষেত্রেই জড়িয়ে যাচ্ছে বৈষম্যবিরোধী নেতা তথা সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের নাম। সম্প্রতি একটি সংবাদ সম্মেলন করছিলেন বর্তমান এনসিপি নেতা আসিফ মাহমুদ। সেখানেই তিনি বন্যার টাকার হিসেব নিয়ে সাধারণ মানুষের প্রশ্নের মুখোমুখি হলেন। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ছয়লাভ। মঙ্গলবার বিকেলে এনসিপির পক্ষ থেকে পবিত্র ঈদ উল ফিতরের আয়োজন নিয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। এনসিপির পক্ষ থেকে আসিফ মাহমুদ সেখানে উপস্থিত ছিলেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখছে সংবাদ সম্মেলনে কথা বলছেন এনসিপি নেতা আসিফ মাহমুদ। এমন সময় সামনে থেকে এক ব্যক্তি আসিফ মাহমুদকে প্রশ্ন করতে শুরু করেন। ওই ব্যক্তি বলতে থাকেন, আপনাদের কাছে বন্যার যে টাকাগুলো দেওয়া হয়েছিল, সেই টাকাগুলোর কি হিসেব এখন পাওয়া যাবে? বন্যার টাকা তো ফান্ডে দেওয়া হয়েছিল, সেই টাকাগুলো কোথায়? স্বভাবতই এই প্রশ্নবাণে যথেষ্টই বিব্রত হয়ে পড়েন ছাত্রনেতা আসিফ। সেই সময় কার্যত হতচকিত হয়ে পড়েন। এ সময় ঘটনাস্থলে ওই ব্যক্তিকে নিয়ে হট্টগোল শুরু হয়। সাংবাদিকরা তার পরিচয় জানতে চাইলে প্রশ্নকারী নিজেকে জুলাই যোদ্ধা বলে পরিচয় দেন। হট্টগোলের মধ্যে প্রশ্নকারী আফিস মাহমুদকে সন্ত্রাস ও মববাজ বলেও চিৎকার জুড়ে দেন। তিনি প্রশ্ন করতে থাকেন, বন্যার টাকা কোথায় গেছে সেটি কি আমি জানতে চাইতে পারি না? উনি কোটি টাকার গাড়িতে চড়েন, এই টাকা কই থেকে আসে? 2024 সালের জুলাই আগস্টের তীব্র আন্দোলন এবং 5 আগস্টের গণ অভ্যুত্থানের সময়কালে বাংলাদেশে বেশ কয়েকটি গণহত্যা ঘটনার অভিযোগ রয়েছে। এর মধ্যে জুলাই আন্দোলন দমনের নামে তৎকালীন শেখ হাসিনা সরকারের নির্দেশে একাধিক হত্যাকাণ্ডের তদন্ত শুরু করে পরবর্তী মোহাম্মদ ইউনূস সরকার। পরে বিচার প্রক্রিয়াও শুরু হয় ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এর মধ্যে কয়েকটি মামলায় শেখ হাসিনা সহ আওয়ামী লীগ সরকারের কয়েকজনের সাজা ঘোষণাও হয়ে গিয়েছে। যেমন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফাঁসির সাজা হয়েছে। কিন্তু মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার জুলাই আন্দোলন এবং গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে ঘটে যাওয়া হত্যা, পুলিশ হত্যা নিয়ে কোনো রকম তদন্ত, বিচার করা যাবে না বলে এক অদ্ভুত অধ্যাদেশ জারি করেছিল। তাতে বলা হয়েছিল, জুলাই আন্দোলনে যুক্ত থাকা কোনো ব্যক্তির প্রতি মামলা, মোকদ্দমা বা বিচার হবে না, অর্থাৎ তাদের দায় মুক্তি দেওয়া হল। বাংলাদেশে এখন সরকার পরিবর্তন হয়েছে। ইউনূস সরকারের বিদায় ঘটিয়ে ক্ষমতায় এসেছে বাংলাদেশে, কিন্তু ইউনূসের জারি করা অধ্যাদেশগুলি এখনও রয়ে গিয়েছে। কিন্তু বিএনপি আমলেও জুলাই গণ অভ্যুত্থানের সময় পুলিশ সদস্যদের হত্যার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির অন্যতম মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া সহ মোট 42 জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছিল। উল্লেখ্য, ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের একজন অন্যতম উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ। কিন্তু সেই মামলা শুনানির আগেই খারিজ করে দিলেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, যা নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে বাংলাদেশের রাজনৈতিক আঙ্গিনায়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে যাত্রাবাড়ী থানার ওসি আবুল হোসেনের ছোট ভাই জালাল হোসেন এই মামলার আবেদন করেছিলেন। মামলার আবেদনে অভিযোগ করা হয়, 5 আগস্ট বিকাল 5:30টার দিকে আসিফ মাহমুদের নেতৃত্বে আন্দোলনকারীরা যাত্রাবাড়ী থানার সামনে অন্তত 7-8টি গাড়ি পুড়িয়ে লুটপাট করা হয়। হামলা ও ভাঙচুর করে থানা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেন হামলাকারীরা। থানার ভিতরে সরকারি গুরুত্বপূর্ণ নথিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই পর্যায়ে যাত্রাবাড়ী থানার তৎকালীন ওসি আবুল হোসেন সহ 12 জনকে কুপিয়ে হত্যা করার অভিযোগ ওঠে আসিফ মাহমুদ এবং তার সহকারীদের বিরুদ্ধে।
সেই সময়কার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আসিফ মাহমুদ ছাড়াও অন্যান্য অভিযুক্তরা হলেন সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ, আব্দুল কাদের, আবু বাকার মজুমদার, রিফাত রশিদ, হাসিব আল ইসলাম, নুসরাত তাবাসসুম, উমামা ফাতেমা, আরিফ সোহেল। কিন্তু এই মামলা গ্রহণই করল না আদালত। ফলে প্রশ্ন হচ্ছে, কেন আবেদন খারিজ করা হলো? তাহলে কি বিএনপি সরকারও অন্তর্বর্তীকালীন সরকারের মতো এক পথে হাঁটছে? প্রায় এক পক্ষকাল ধরে মধ্যপ্রাচ্যে চলছে ভয়ানক যুদ্ধ। একদিকে ইরানের উপর সামরিক অভিযান চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সেনা, অন্যদিকে ইরানও পাল্টা অভিযান চালাচ্ছে মধ্যপ্রাচ্যের একাধিক দেশে। যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও বিমান ঘাঁটি রয়েছে এমন দেশগুলি যেমন কাতার, ওমান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, দুবাইয়ের মতো দেশে হামলা চালাচ্ছে ইরান। আবার ইসরায়েল হামলা চালাচ্ছে লেবাননেও। এই পরিস্থিতিও পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ সমুদ্রপথ অবরুদ্ধ হয়ে পড়েছে, যার ফলে তেল ও গ্যাসের মতো জ্বালানিবাহী শত শত জাহাজ বা ট্যাঙ্কার আটকে রয়েছে। এর জেরে দক্ষিণ এশিয়ায় ভয়ানক তেল সংকটের সৃষ্টি হয়েছে। ভারত, পাকিস্তান, বাংলাদেশের মতো দেশগুলিতে তেল ও গ্যাসের যোগান কমছে হু হু করে। এদিকে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশে শুরু হয়েছে রেশনিং ব্যবস্থা। বিদ্যুৎ কেন্দ্রগুলোকে অগ্রাধিকার দেওয়ায় শিল্প ও লোপমান্য খাতে কমানো হচ্ছে গ্যাস সরবরাহ। ফলে আগে থেকেই গ্যাস বিদ্যুৎ সংকটে ভুগতে থাকা বাংলাদেশের শিল্পখাত নিয়ে সংশ্লিষ্ট মহলের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। ইতিমধ্যেই গ্যাস রেশনিংয়ের অংশ হিসেবে দেশের 6টি ইউরিয়া সার কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি অন্যান্য কারখানাও বন্ধ হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশের প্রধান রপ্তানি খাত রেডিমেড পোশাক শিল্পেও। সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশে জ্বালানি চাহিদার 65 থেকে 70% আমদানি করা হয়। আবার জ্বালানি তেলের ক্ষেত্রে এই নির্ভরতা 95% উপরে। অন্যদিকে গ্যাসের চাহিদারও 28 থেকে 35% আমদানি করতে হয়, আর এ সবই আসে মধ্যপ্রাচ্য থেকে। ফলে মধ্যপ্রাচ্যে যুদ্ধের বড় ধাক্কা লেগেছে বাংলাদেশের অর্থনীতিতেও। কৃষিপ্রধান বাংলাদেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ সার শিল্প। গ্যাসের আকাল শুরু হতেই দেশের 6টি বড় ইউরিয়া সার কারখানার মধ্যে 5টি এখন বন্ধ। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন পরিচালিত ঘোড়াশাল, চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা, যমুনা ও আশুগঞ্জ কারখানা বন্ধ করা হয়েছে। উৎপাদন বন্ধ রেখেছে বেসরকারি কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানিও। একমাত্র চালু আছে শাহজালাল সার কারখানা। বলা হয়েছে 15 দিনের জন্য এই কারখানাগুলি বন্ধ রাখা হচ্ছে, কিন্তু সংশ্লিষ্ট মহল কবে চালু হতে পারে তা নিয়ে সংশয় প্রকাশ করছেন। বাংলাদেশে এখন নির্বাচিত সরকার। 17 বছর পর নূতন মুখ পেয়েছে বিএনপি। শুধু তাই নয়, তিনিই হয়েছেন দলের দেশের সর্বোচ্চ প্রধান। 12ই মার্চ বসল বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ। কিন্তু এই সংসদ অধিবেশন হল নজিরবিহীন। ফাঁকা স্পিকারের আসন রেখেই অধিবেশন। প্লাকার্ড হাতে বিরোধীরা, রাষ্ট্রপতির ভাষণের সময় প্রবল স্লোগান, বিক্ষোভ। সংসদের প্রথম দিনেই ওয়াকআউট। তাদের মধ্যে অবশ্যই ছিলেন ছাত্রনেতা হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলামরা। অনেকে বলছেন নূতন ইতিহাস সৃষ্টি হল এদিন। সেটা যে ইতিবাচকভাবে নয়, সেটা পরিষ্কার। আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে প্রায় 18 মাস হয়ে গেল। মাঝে পদ্মা দিয়ে বয়ে গেছে বহু জল। অন্তর্বর্তী সরকার এই কটা মাস শাসন করেছে, যার নেতৃত্ব দিয়েছেন নোবেলজয়ী মোহাম্মদ ইউনুস। আলোচনার থেকে সমালোচনা বেশি নিয়ে এই সরকার পার করেছে। এরপর বহু টালবাহানার পর অনুষ্ঠিত হয়েছে নির্বাচন। 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নূতন সংসদ গঠিত হয়। 1.5 বছরের ওপর সংসদ বন্ধ থাকায় প্রত্যেকের নজর ছিল নূতন জাতীয় সংসদের দিকে। সেই দিনের অপেক্ষা শেষ হয় 12ই মার্চ। ওই দিন প্রত্যেকেই নজর রেখেছিলেন সংসদের দিকে। এইবারের বিশেষ বৈশিষ্ট্য হল 227 জনই নূতন মুখ। অনেকেই প্রথম সংসদের অভিজ্ঞতায় পা দিলেন। সংসদে অধিবেশন পরিচালনা করেন স্পিকার বা ডেপুটি স্পিকার, কিন্তু এবারে সেটা পুরোপুরি আলাদা। পূর্বের স্পিকার শিরিন শারমিন চৌধুরী পদত্যাগ করেছেন, আর ডেপুটি স্পিকার শামসুল হক টুকু কারাগারে বন্দী করা হয়। তাই উপায় না পেয়ে স্পিকারের অনুপস্থিতিতে এই অধিবেশন শুরু হল। পরে অস্থায়ী সভাপতির মাধ্যমে স্পিকার নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। বিএনপি নেতা মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ স্পিকার হিসাবে নির্বাচিত হন। ডেপুটি স্পিকার হন ব্যারিস্টার কাউসার কামাল। স্পিকার নির্বাচনের পর স্পিকারদের উদ্দেশ্য করে তারেক রহমান বলেন, আজ থেকে আপনারা আর কোনো দলের নন।
প্রধানমন্ত্রীর এমন বক্তব্যে প্রত্যেকেই সমর্থন জানান। এরপর 3.5 মিনিট নাগাদ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। ঠিক সেই মুহূর্তেই বিরোধী পক্ষ জামায়াতে ইসলামী ও এনসিপির এমপিরা উঠে দাঁড়ান, হাতে প্লাকার্ড ধরেন। এরপর স্লোগান দেন। সেখানে লেখা ছিল, জুলাই আন্দোলনের সঙ্গে গদ্দারি, জনগণ সইবে না।